স্বাগতম ছাত্রছাত্রী বন্ধুরা। আজ ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3 এর চতুর্থ লেকচারে আমরা কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এর আগের লেকচার পর্যন্ত আমরা কমপ্লেক্স ফাংশন, তার প্রপার্টিজ, কিভাবে বিহেভ করে, কমপ্লেক্স লগারিদম, কমপ্লেক্স পাওয়ার্স ইত্যাদি আলোচনা করেছিলাম। আজ থেকে কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা শুরু করব। অ্যাকচুয়ালি এর আগে যা করা হয়েছিল সেটা কাইন্ড অফ তোমাদের রিক্যাপিচুলেশন, ক্লাস 11-এ যা করেছিলে সেটাই সামারাইজ করা হয়েছে। আজ থেকে নতুন জিনিস শুরু হবে, যেটা তোমরা প্রথম শিখবে, তো খুব মন দিয়ে শিখবে। এসো শুরু করা যাক কমপ্লেক্স ভেরিয়েবলস দিয়ে। ফাংশনস অফ কমপ্লেক্স ভেরিয়েবলস। দেখো, আমরা ফাংশন বলতে সাধারণ রিয়েল নাম্বারের ক্ষেত্রে ফাংশন বলতে কি বুঝি? ফাংশনকে লেখা হয় এই রূপে, সে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা এক্স এর জন্য, এভরি এক্স, x1, x2, x3 এটসেট্রা এটসেট্রা, এর জন্য একটি করে, অন্তত একটি করে ভ্যালু পাওয়া যাবে। এবং এই এক্স গুলো রিয়েল নাম্বারের মধ্যে পড়বে, ওয়াই গুলোও রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। হতেও পারো একটা এক্স এর জন্য, কোনো কোনো এক্স এর জন্য আমার একাধিক ওয়াই পাওয়া যাচ্ছে, মাল্টিভ্যালুড সেক্ষেত্রে বলবো। কিন্তু এইটুকু কনফার্ম, প্রত্যেকটি এক্স এর জন্য যদি করেসপন্ডিং একটি করে ওয়াই বা এফ অফ x1 পাওয়া যায়, তাহলে এটাকে আমরা বলতাম ফাংশন, ফাংশন অফ রিয়েল নাম্বার, বা বলা হতো রিয়েল ফাংশন। এর সূত্র ধরে আমরা যদি বলি যে আমাদের যে কমপ্লেক্স প্লেন রয়েছে, কমপ্লেক্স প্লেনে যদি অনেকগুলো কমপ্লেক্স নাম্বার থাকে, সে z1, z2, z3, এরকম করে zn, এই কমপ্লেক্স প্লেনে যে ফাংশনগুলো রয়েছে, যে ভ্যালুসগুলো রয়েছে, যে নাম্বারসগুলো রয়েছে z1, এই প্রত্যেকটা নাম্বারের জন্য আমি যদি একটি করে কমপ্লেক্স ফাংশন এর ভ্যালু পাই, একটি করে ভ্যালু পাই, সেটাও ওই কমপ্লেক্স প্লেনেই হবে। z2 এর জন্য f অফ z2, z3 এর জন্য f অফ z3, zn এর জন্য f অফ zn। তাহলে এই টাইপের যে ম্যাপিং, বা এই যে f অফ z1, f অফ z2, f অফ z3 ইত্যাদি, এইটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স ফাংশন। আরেকটু যদি ইলাবোরেট করা যায়, গ্রাফিক্যালি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিরকম দাঁড়ায়? ধরা যাক এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স প্লেন। সেই কমপ্লেক্স প্লেনে একটা রিজিয়ন রয়েছে। এই রিজিয়নের মধ্যে বিভিন্ন কমপ্লেক্স নাম্বারসগুলো রয়েছে। z1, এই পয়েন্টটা z1, এই পয়েন্টটা z2, এই পয়েন্টটা z3, z4, zn, এরকম অনেক পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি যদি একটি করে ফাংশনের ভ্যালু পাই, f অফ z4 এর জন্য f অফ z2, মনে করা যাক এটা হচ্ছে মাল্টিভ্যালুড, অর্থাৎ zn, z3 এবং অন্য একটা পয়েন্টের জন্য f অফ z3, zn এর জন্য f অফ zn অ্যান্ড সো অন। প্রত্যেকটি কমপ্লেক্স নাম্বারের জন্য তার একটা করসপন্ডিং ভ্যালু পাওয়া যাচ্ছে। যদি এরকম ম্যাপিং করা সম্ভব হয়, তখন আমরা সেটাকে বলি কমপ্লেক্স ফাংশন বা ফাংশনস অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল। এখন কমপ্লেক্স নাম্বার z, যে কোনো একটি কমপ্লেক্স নাম্বার, তাকে আমরা কিভাবে লিখি? x প্লাস iy। এবং এখান থেকে আমি যদি ফাংশন অফ z বার করি, তাহলে ইট মাস্ট বি
আর কমপ্লেক্স নাম্বার, এটাও যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে একেও ওই সামথিং রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্টে লিখতে পারা উচিত। সেই রিয়েল পার্টটাকে আমরা বলি ইউ প্লাস আই ভি। খেয়াল করে দেখো, এই ইউ বা ভি নিশ্চয়ই এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করবে, সুতরাং আমরা লিখি এক্স কমা ওয়াই ভি এক্স কমা ওয়াই। এটি হলো সাধারণভাবে একটি কমপ্লেক্স ফাংশনকে প্রকাশ করার উপায়। একটা এক্সাম্পল নেওয়া যাক। আমরা z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলেই দিয়েছি, তো ক্যালকুলেট জেড স্কোয়ার। এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে তার এক্সপ্রেশন কি হবে? যেখানে আমরা বলেছি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, খুব সিম্পল, এফ অফ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস আই ওয়াই, which is equal to x square minus y square plus I times twice I xy. So this is our u plus iv. What is u? U is now x square minus y square and v is twice xy. খেয়াল করে দেখো, এই যে u x comma and v x comma y, they are real functions বা functions of real numbers। এখানে কোনো i involved নেই, বোঝা গেছে? So this is functions of complex number। এরপরে আমাদের কমপ্লেক্স ফাংশনের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের দিকে আমরা যাব। সাধারণ ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে ডিফাইন করি? এফ প্রাইম অফ এক্স, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, রাইট? আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ডেল্টা এক্স টেন্ডিং টু 0 লিখেছি, এই ডেল্টা এক্স টেন্ডিং টু 0 মিনিং কি ছিল? আমি বলেছিলাম ক্যালকুলাস আমাদের বারবার করে কাজে লাগবে, তো সেই ক্যালকুলাসের কনসেপ্টটা একটুখানি মনে করে দেখো। ডেল্টা এক্স টেন্ডিং টু 0 মিনিং আমরা বলেছিলাম লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ শুড টেন্ডিং টু 0, তাই না? অর্থাৎ এই দিক থেকেই আমি অ্যাপ্রোচ করব ডেল্টা এক্স টেন্ডিং টু 0 করার, আমি ডান দিক থেকেও অ্যাপ্রোচ করব ডেল্টা এক্স টেন্ডিং টু 0 করার। যদি দুদিক থেকেই অ্যাপ্রোচ করে একই ভ্যালুতে আসে, তখন আমরা বলতাম দি ডেরিভেটিভ এক্সিস্ট অ্যান্ড কন্টিনিউয়াস, ফাংশনটা কন্টিনিউয়াস। এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে এক করার কনসেপ্টটা, সেটি আমাদের কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে আরো বড় হয়ে দেখা দেবে। দেখো কিভাবে আমরা করতে পারছি। এটা ফর রিয়েল ফাংশন আর ফর কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশনের জন্য আমরা কিভাবে করব? এফ প্রাইম অফ জেড, বা লেখা যাবে ডি dz of function z is defined as limit delta z tending to 0 f of z plus delta z minus f of z divided by delta z। যে পয়েন্টে আমরা ডেরিভেটিভটা করতে চাইছি, সেই পয়েন্টে যে জেড এর ডেরিভেটিভ করতে চাইছি, সেই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করব ডেল্টা জেড কে মিনিমাইজ করে। এখন এখানে প্রশ্ন উঠে যাচ্ছে,
কিরকম? কমপ্লেক্স প্লেনে জেড ইজ নট এ সিঙ্গেল, একটাই মাত্র ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে না, আমাদের জেড ডিপেন্ড করছে এক্স প্লাস আই ওয়াই। সুতরাং মনে করো এই পয়েন্টে আমি ডেরিভেটিভ করতে চাইছি, রাইট? সো দিস ইজ জেড। এটা যদি জেড হয়ে থাকে তাহলে আমরা এই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি ডেল্টা জেড কে কমানোর, আমি এদিক থেকে অ্যাপ্রোচ করতে পারি, এদিক থেকে অ্যাপ্রোচ করতে পারি, এনি আরবিট্রারি ডিরেকশন, এদিক থেকে অ্যাপ্রোচ করতে পারি, এখান থেকে অ্যাপ্রোচ করতে পারি, রাইট? এনি আরবিট্রারি ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করতে পারি। যেটা রিয়েল ফাংশনের ক্ষেত্রে মাত্র দুটো অপশন ছিল, লেফট হ্যান্ড থেকে অ্যাপ্রোচ করো অথবা রাইট হ্যান্ড থেকে অ্যাপ্রোচ করো অথবা রাইট হ্যান্ড থেকে অ্যাপ্রোচ করো। কিন্তু এখানে এনি ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করা যায়। তাহলে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কি করবে না নির্ভর করছে যদি সমস্ত অ্যাপ্রোচে যে কোনো অ্যাপ্রোচ ডিরেকশন থেকে তুমি যে কোনো ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করো টুয়ার্ডস জেড বা ডেল্টা জেড কে মিনিমাইজ করার চেষ্টা করো, টেন্ডিং টু জিরো করার চেষ্টা করো, যদি সমস্ত ভ্যালুগুলো একই আসে তবে আমরা বলবো দি ডেরিভেটিভ এক্সিস্ট, আদারওয়াইজ দি ডেরিভেটিভ ডাজন্ট এক্সিস্ট। এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝবেন, ডেরিভেটিভটা এক্সিস্ট করার কনসেপ্ট। একটা এক্সাম্পল দিয়ে বললে খুব সুবিধা হয়। ধরা যাক একটা খুব সিম্পল ফাংশন আমরা বলি, সে এফ অফ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস টুয়াইস আই ওয়াই, রাইট? একে আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করি at z equal to 0. Let us try to calculate the derivative of this function at z equal to 0. আমরা কিভাবে করব? প্রথমেই আমরা লিখি f prime of z is equal to limit delta z tending to 0 f of z plus delta z minus f of z over delta z. এখন what is delta z? Z is equal to x plus iy. So delta z is equal to delta x plus I delta y. Very simple. Limit delta z tending to 0. That means delta x tending to 0 and delta y also tending to 0. f of এখানে আমরা z কে ভেঙে দিই, x plus delta x comma I time y plus delta y minus f of x, I লেখার দরকার নেই, comma y নিচে delta x plus I delta y, রাইট? এই পর্যন্ত করার পরে আমরা দুটো অ্যাপ্রোচ করব। প্রথমে আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করছি কোন পয়েন্টে? z equal to 0 তে। কোশ্চেনটা দেখে নাও, z equal to 0 তে আমরা ডেরিভেটিভ বার করার চেষ্টা করছি, অর্থাৎ এই লাল কালার দিয়ে আমি পয়েন্ট আউট করলাম। আমরা প্রথমে যদি হরাইজন্টাল অ্যাপ্রোচ নিই, হরাইজন্টাল অ্যাপ্রোচ, তাহলে আমরা পজিটিভ এক্স ডিরেকশন থেকে 0 তে আসার চেষ্টা করছি। So our direction would be in this direction, right? এই ডিরেকশনে যদি আমরা আসার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো এই লাল লাইন বরাবর যদি যাই তাহলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই লাইন বরাবর y কনস্ট্যান্ট, y এর কোনো পরিবর্তন হচ্ছে না। সো ডেল্টা y ইকুয়াল টু 0 and delta x we are trying to make delta x tending to 0. তাহলে এই f prime of z এর ইকুয়েশনটা কেমন দাঁড়ালো? লিমিট delta x tending to 0 and y is equal to 0. এই যে কনস্ট্যান্টের ভ্যালু, এই লাইন বরাবর কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 0 এবং ফাংশন অফ
এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই এর ভ্যালু তো জিরোই মাইনাস ফাংশন অফ এক্স কমা জিরো ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আর ফাংশনটা কি ছিল আমাদের? এক্স প্লাস টুয়াইস আই ওয়াই। সো বসিয়ে দাও লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এক্স প্লাস টুয়াইস আই ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স divided by delta x, which means x cancels out, delta x standing cancels out, we are getting 1. very good. এরপরে আমরা দেখি আমরা যদি ভার্টিক্যাল অ্যাপ্রোচ করি, ভার্টিক্যাল অ্যাপ্রোচে কি করব? এই হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস। এখানে আমরা রেড কালার দিয়ে দেখাই, এই দিক বরাবর আসার চেষ্টা করছি। এখানে কি দাঁড়ায়? এই অ্যাক্সিস বরাবর এক্স ইকুয়াল টু জিরো, সো ডেল্টা এক্স ইজ অলসো জিরো অ্যান্ড ডেল্টা ওয়াই কে আমরা টেন্ডিং টু জিরো করার চেষ্টা করছি। দেয়ারফোর এফ প্রাইম অফ জেড, এটাকে আমরা যদি F1 বলি, F1 আর এটা হচ্ছে F2, কারণ দুটো আলাদা রকম ভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। লিমিট ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্ডিং টু জিরো। আর এখানে কি পাবো? ফাংশন অফ এক্স টু জিরো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ফাংশন অফ জিরো কমা ওয়াই ডিভাইডেড বাই আই ডেল্টা ওয়াই। রাইট? তাহলে এখানে বসাও লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। রিমেম্বার ফাংশন অফ এক্স ওয়াজ এক্স প্লাস টু আই ওয়াই, সো এখানে টু আই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই, দ্যাট মিনস টু আই ওয়াই, আর নিচে আই ডেল্টা ওয়াই। সো টু আই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কে? নিচে ডেল্টা ওয়াই, উপরে ডেল্টা ওয়াই কেটে যাবে, আই কেটে যাবে, পড়ে থাকবে জাস্ট টু। নাও সি দি প্রবলেম। F1 প্রাইম জেড, বা এটাকে 1 না বলে আমরা হরাইজন্টাল বলি, আর এটাকে 2 না বলে আমরা ভার্টিক্যাল বলি, দুটো অ্যাপ্রোচ ডিফারেন্ট বলে। হরাইজন্টাল is not equal to function of f prime z at z equal to 0. so আমরা বুঝতে পারছি দুদিক থেকে ডেরিভেটিভ যদি করা হয়েছে, রেজাল্ট আমরা আলাদা পেয়েছি। যদি এমনটা হয় তাহলে আমরা বলবো দি ডেরিভেটিভ of the function f of z is equal to x plus twice iy is not unique at z equal to 0. ইউনিকলি ডিটারমিন করা যাচ্ছে না, অ্যাপ্রোচের উপর নির্ভর করছে কোন অ্যাপ্রোচে তুমি যাচ্ছ। দেয়ারফোর এই ধরনের ফাংশন যদি ইউনিক ডিফাইন্ডলি না হয়, তাহলে ডেরিভেটিভ কি আমরা ধরবো যে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, এবং সেক্ষেত্রে আমরা বলবো দি ফাংশন ইজ নট অ্যানালিটিক। ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ এরকম ভাবে বিভিন্ন অ্যাপ্রোচের উপরে আলাদা হয়ে যায়, তাহলে আমরা বলবো দি ফাংশন ইজ নট অ্যানালিটিক। অন্যদিকে যদি ডেরিভেটিভ যে ডিরেকশন থেকেই তুমি করো না কেন একই ভ্যালু আসে, একই ভ্যালু যদি আসে, তাহলে আমরা তাকে বলবো অ্যানালিটিক ফাংশন। তো এর পরের পয়েন্টে আমরা আসি, অ্যানালিটিক ফাংশন অ্যান্ড নন অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশন কাকে বলবো? ইফ
a single valued complex function f of z is differentiable at all points in a domain, say R, no, Z domain, complex in a domain R, in a domain Z, then it is said to be analytic. Or regular. In Z, Z মানে একটা রিজিয়ন, কমপ্লেক্স প্লেনে একটা রিজিয়নের মধ্যে যদি সমস্ত পয়েন্টে এটা ডেরিভেটিভ এক্সিস্ট করে, অর্থাৎ যে ডিরেকশন থেকে তুমি ডেরিভেটিভ করো না কেন ভ্যালু যদি পাওয়া যায়, তাহলে তাকে বলা হবে দি ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর অ্যানালিটিক ইন দ্যাট ডোমেইন, ইন দ্যাট রিজিয়ন। ফাংশনটা এমন হতেই পারে যে ওই রিজিয়নের মধ্যে সমস্ত পয়েন্টে অ্যানালিটিক নয়, কিছু কিছু পয়েন্ট বাদ যাচ্ছে, কিছু কিছু পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না। তাহলে যে পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না সেই পয়েন্টকে আমরা বলবো সিঙ্গুলার। সেটাও লিখে নাও। A function may be analytic in a domain except at a finite number of points. এটা ফাইনাইট নাম্বার বললাম, ইনফাইনাইট নাম্বারও হতে পারে যদি যে ডোমেইনটার কথা বলছি, যে রিজিয়নটার কথা বলছি, সেই রিজিয়নটাই যদি ইনফাইনাইট হয় তাহলে নাম্বার অফ পয়েন্টটা ইনফিনিটি হতে পারে। ইন দিস কেস the function is said to be analytic except at these points. যে পয়েন্টগুলোতে ফাংশনটা ডেরিভেটিভ করা যাচ্ছে না সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে বাকি জায়গায় অ্যানালিটিক। আর যে পয়েন্টগুলোতে ডেরিভেটিভ করা যাচ্ছে না তাদেরকে কি বলা হয়? which are called singular points. এই সিঙ্গুলার পয়েন্টস নিয়ে আমরা আবার আলোচনা করব। বিভিন্ন টাইপের সিঙ্গুলারিটি, পোল, ব্রাঞ্চ কাট, ব্রাঞ্চ পয়েন্ট ইত্যাদি সিঙ্গুলারিটি নিয়ে আমরা আলোচনা করব পরে আরো ডিটেলসে। কিন্তু আপাতত অ্যানালিটিক ফাংশন আমরা বুঝতে পারলাম। এরপরে আমি আসি, কোনো একটা ফাংশন সেটা যে অ্যানালিটিক হবে তার চেকিং কি করে আমরা করব। ক্যালকুলেশন আমরা বুঝতে পেরেছি অ্যানালিটিক ফাংশন কাকে বলে, কিন্তু সেটাকে আমরা টেস্ট করব কি করে, কি ধরনের টেস্টিং মেকানিজম আছে সেটি আমাদেরকে প্রকাশ করে Cauchy-Reimann রিলেশন। ইটস ভেরি ইন্টারেস্টিং। Cauchy-Reimann রিলেশন দেখো আমরা অলরেডি ডিরাইভ করব Cauchy-Reimann রিলেশন কি করে বার করা হয়। আমরা ইন জেনারেল যে কোনো ফাংশনের ডেরিভেটিভ লিখতে পারি
লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা ওয়াই টেন্ডিং টু জিরো, অ্যাকচুয়ালি ছিল ডেল্টা জেড টেন্ডিং টু জিরো, সেটাকেই আমরা ভেঙে লিখেছি। আর ফাংশন অফ, অ্যাকচুয়ালি এখানে লেখা দরকার নেই, স্টেপ জাম্প হয়ে যাবে, ডেল্টা জেড টেন্ডিং টু জিরো এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড। আর অলরেডি আমরা দেখেছি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তো ডেল্টা জেড ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। অন্যদিকে এফ অফ জেড কে যদি আমরা লিখি ইউ which is a function of x and y plus I v which is also a function of x and y. ওকে, তাহলে এই ফাংশনটাকে আমরা এলাবোরেট করি। লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা ওয়াই টেন্ডিং টু জিরো, ফাইন। এফ অফ জেড প্লাস ডেল্টা জেড কি করব, ইউ অফ x plus delta x comma y plus delta y plus actually real part আলাদা করে দিই, minus of u x comma y এটা রিয়েল পার্ট। এর পরেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট, কিভাবে করতে পারি, প্লাস আই টাইমস ভি এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই, আর নিচে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এইটি হলো জেনারেল এক্সপ্রেশন। এবারে এখানেও আমরা ওই ভার্টিক্যাল অ্যাপ্রোচ এবং হরাইজন্টাল অ্যাপ্রোচ নেব। তো প্রথমে যদি আমরা হরাইজন্টাল অ্যাপ্রোচ নিই, তার মানে কি, হরাইজন্টাল অ্যাপ্রোচে আমাদের ধরা যাক এই পয়েন্টে ডেরিভেটিভ করার চেষ্টা করছি, আমরা এই অ্যাপ্রোচ করছি, অর্থাৎ এখানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে লাইন বরাবর আমি যাওয়ার চেষ্টা করছি y ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো ডেল্টা y ইকুয়াল টু জিরো অ্যান্ড ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো করার চেষ্টা করছি। তাহলে এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, এফ প্রাইম অফ জেড হরাইজন্টাল is equal to limit delta x tending to 0, delta y equal to 0 or y equal to constant. এই এক্সপ্রেশনে u x plus delta x comma y minus u x comma y, এখানে জায়গা না থাকার জন্য আমি তলায় লিখছি, প্লাস I টাইমস v x plus delta x comma y minus v of x comma y whole divided by just delta x, কারণ delta y তো অলরেডি 0। this is equal to কি পাই, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0, এখানে দেখো আমরা দুটো পার্টে লিমিটটাকে ভাঙবো, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা লিখি ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা প্লাস আই লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 v of
এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস অফ ভি এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। দেখো এই এক্সপ্রেশনটা is nothing but partial derivative of u with respect to x. So লিখি del u del x plus I del আর এটি হচ্ছে partial derivative of v with respect to x. So del v del x. ফাইন। একই রকম ভাবে আমরা যদি ভার্টিক্যাল অ্যাপ্রোচ নিতাম, অর্থাৎ কমপ্লেক্স প্লেনে এই পয়েন্ট আমরা উপর থেকে নিচের দিকে আসার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা পেতাম x ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ডেল্টা এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্ডিং টু 0। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কের জন্য ছাড়লাম, এবং যে রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্টটা আমি জাস্ট এখানে লিখছি। f prime of horizontal z এবং f prime of vertical z would be প্রথমটায় আসবে I minus I del u del x minus I del u del y minus I del u del y প্লাস আসবে del v del y। এইটা তোমরা হরাইজন্টাল অ্যাপ্রোচ যেভাবে আমি করেছি একই রকম ভাবে ভার্টিক্যাল অ্যাপ্রোচ করে এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করো। যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি হেল্প করব। সো নাও ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা বলেছি ইফ f of z is analytic, যদি অ্যানালিটিক হতে হয় তাহলে যে কোনো অ্যাপ্রোচেই আমাদের সেম রেজাল্ট আসা উচিত। সো f prime h z must be equal to f prime vertical z. So we can write del u del x plus I del v del x must be equal to আমি রিয়েল পার্টটা আগে লিখি del v del y minus I del u del y। তো বাঁ দিকে একটা কমপ্লেক্স নাম্বার, ডান দিকে একটা কমপ্লেক্স নাম্বার। যদি দুটো কমপ্লেক্স নাম্বার এক হয়, অর্থাৎ ইফ উই সে a is a complex number is also b complex number, তাহলে a real plus a imaginary is equal to b real plus I b imaginary। যদি সমান হতে হয় তাহলে আমরা বলি a real must be equal to b real and a imaginary must be equal to b imaginary। এই কনসেপ্টটা যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা কি পাই, del u del x বাঁ দিকটা রিয়েল টার্ম is equal to del v del y and del v del x must be equal to minus of del u del y। এই যে রিলেশন দুটো আমরা পেলাম, এই রিলেশন দুটোকে আমরা বলি Cauchy-Reimann relation। Okay, these two relations are called Cauchy-Reimann relations। যদি কোনো ফাংশন এই Cauchy-Reimann রিলেশন স্যাটিসফাই করে, কোনো ফাংশনের যে কম্পোনেন্টগুলো আছে ইউ আর ভি, তারা যদি এই রিলেশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো দি ফাংশন ইজ অ্যানালিটিক অ্যাট দ্যাট পয়েন্ট। যে পয়েন্টে স্যাটিসফাই করবে সেই পয়েন্টে অ্যানালিটিক, যে পয়েন্টে স্যাটিসফাই করবে না সেই পয়েন্টে সিঙ্গুলার। পরের ক্লাসে, পরের লেকচারে আমরা এর কিছু
করোলারি এর কিছু আউটকাম নিয়ে আমরা আলোচনা করব, আর কিছু এক্সাম্পল প্রবলেম সেটও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই আজকের জন্য এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের লেকচারে। তোমরা কমেন্টে আমাকে জানাবে কেমন লাগছে তোমাদের। থ্যাংক ইউ।